নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন আনসারের যে ভিডিও সিরিজ করা হয়েছে তার ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে 3 নম্বর ভিডিও হচ্ছে আজকে। তো প্রথম দুটো ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, তো সেক্ষেত্রে প্রথম 15টা প্রশ্ন অলরেডি আলোচনা করা হয়েছে। তো আজকে 16 নম্বর থেকে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো আমরা যতদূর সম্ভব আলোচনা করব। তো 16 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে দ্য ম্যাট্রিক্স, এখানে যে ম্যাট্রিক্সটা আছে 0 2 -1 -2 0 1 তারপর 1 -1 0। তো এই যে ম্যাট্রিক্সটা এটা কি ধরনের ম্যাট্রিক্স সেটা জানতে চাইছে। অপশান এতে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তারপর সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর নো ওয়ান ইজ কারেক্ট। তো এখানে এই ম্যাট্রিক্সটা ট্রায়াঙ্গুলার হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা সিমেট্রিক অথবা স্কিউ সিমেট্রিক হতে পারে। তো কোনো ম্যাট্রিক্স সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক কিনা সেটা চেক করার জন্য যে সহজ উপায় সেটা হচ্ছে যে সেটাকে ধরো আমি এ ধরে নিলাম, এই পুরো ম্যাট্রিক্সটাকে এ ধরে নিলাম, তারপর এর যে ট্রান্সপোজ সেটা বার করতে হবে এ টু দি পাওয়ার টি দিয়ে যেটা চিহ্নিত করা হয়। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে করা হয় খুবই সহজ, প্রথম ভিডিওতে বলা হয়েছে। এর যে সারিগুলো আছে সেগুলোকে কলাম বরাবর লিখতে হবে, অর্থাৎ প্রথম সারি যেটা আছে 0 2 -1, তো এটাকে আমি এই বরাবর লিখলাম 0 2 -1। তারপর দ্বিতীয় যে সারি আছে এখানে দ্বিতীয় কলাম বরাবর লিখবো, অর্থাৎ -2 0 1, তো এখানেও লিখে দিলাম -2 0 1, ঠিক আছে। তারপর তৃতীয় সারিটা কি আছে 1 -1 0, সেটাও এদিক বরাবর লিখবো 1, তারপর -1, তারপর 0, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটা আসলো, এটা হচ্ছে কি এটি, অর্থাৎ এ ট্রান্সপোজ করার ফলে এটা আসলো। এরপরে আমরা দেখব এটা কি এর সাথে সেম আছে কি না। তো এখানে খেয়াল করো সেম নেই, চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। এখানে +2 ছিল, এখানে -2 হয়ে গেছে। তার মানে দেখা যাচ্ছে এখানে যা আছে এখানে তার উল্টো চিহ্ন আছে। তো এই জন্য এখানে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এখানে একটা মাইনাস কমন নিতে হবে, ঠিক আছে। তো এখানে যদি মাইনাস কমন নেওয়া হয়, তো মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে কি চিহ্ন উল্টে যাবে, ঠিক আছে। তো 0 তো +0 -0 একই ব্যাপার, এই জন্য 0ই থাকবে। তো এখানে মাইনাস যদি কমন নেওয়া হয় -2 থেকে এটা +2 হয়ে যাবে, +1টা -1 হয়ে যাবে, আবার এখানেও তাই +2 -2 হয়ে যাবে, 0টা 0 থাকবে। এখানে যে -1 এটা +1 হয়ে যাবে, এখানে -1 এটাও +1 হয়ে যাবে, এই যে 1 আছে এটা -1 হবে, আর এই যে 0 এটা 0 থাকবে, ঠিক আছে। এবার ভালো করে খেয়াল করো যে এই যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটা একদম সেম। দেখো 0 2 -1, এই যে 0 2 -1, তারপর লাস্ট সারিটাও দেখো 1 -1 0, এই যে 1 -1 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি ইকুয়াল টু, এই যে মাইনাসটা আছে মাইনাস দিয়ে আবার এ যেটাকে ধরেছিলাম, এই ম্যাট্রিক্সটাকেই তো আমি এ ধরেছিলাম, তো এটি ইকুয়াল টু -a। তো এ ম্যাট্রিক্সকে যদি এটি ইকুয়াল টু -a আকারে নিয়ে আসা যায় তখন সেটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আশা করি ভালোভাবে শিখতে পারলে যে কোনো ম্যাট্রিক্স সিমেট্রিক কি না সেটা দেখার জন্য মেনলি তার ট্রান্সপোজ করতে হবে, ঠিক আছে। তার ট্রান্সপোজ করার পরে যদি এটি ইকুয়াল টু এ যদি আসতো তাহলে বলা হতো সিমেট্রিক, আর এটি ইকুয়াল টু -a আসলে বলা হয় স্কিউ সিমেট্রিক, ঠিক আছে। তো এক্ষেত্রে এই জন্য স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আনসার হবে। এরপর 17 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, দ্য ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সটা আছে এটা কি ধরনের ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রথমত বলতে চাইছে ইউনিট ম্যাট্রিক্স নাকি স্কেলার ম্যাট্রিক্স নাকি ডায়াগোনাল ম্যাট্রিক্স নাকি নন অফ দিস, ঠিক আছে। তো এখানে এটা কি ধরনের ম্যাট্রিক্স, তো তিনটে জিনিস ভালো করে বুঝতে হবে তোমাকে। প্রথমত বলি ইউনিট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ইউনিট ম্যাট্রিক্স হতো যদি এর যে ডায়াগোনাল বরাবর টার্মগুলো যদি 1 থাকে, অর্থাৎ এরকম যদি হয় তখন এটাকে ইউনিট ম্যাট্রিক্স বলা হতো, ঠিক আছে। কিন্তু এরকম নেই, এখানে একটা -1 আছে, ঠিক আছে, এই জন্য এটা ইউনিট ম্যাট্রিক্স হবে না, ঠিক আছে। তারপর স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয়, কোনো ম্যাট্রিক্সের যদি ডায়াগোনাল বরাবর টার্মগুলো থাকে, যেমন ধরো 3 দিয়ে যদি থাকে 3 0 0 বা 0 3 0, তারপর 0 0 3, যদি অন্য কোনো সংখ্যা কোনো সেম সংখ্যা থাকে আর কি, এই যে ডায়াগোনাল বরাবর এইগুলো যদি সেম সংখ্যা থাকে আর বাকিগুলো যদি 0 থাকে তখন সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। ইউনিট ম্যাট্রিক্সকেও স্কেলার ম্যাট্রিক্স বলা যায় যেহেতু এর সেম সংখ্যা আছে 1 1, ঠিক আছে। তো এই জন্য স্কেলার ম্যাট্রিক্সও এটা হবে না।
তবে এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে। ঠিক আছে, কেননা এর শুধুমাত্র ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে বাকিগুলো জিরো। যদি কোনো ম্যাট্রিক্সের শুধুমাত্র ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো থাকে এবং বাকিগুলো যদি জিরো থাকে তখন তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এখানে আনসার। এরপর 18 নম্বর প্রশ্নে যেটা জানতে চাইছে, ইজ দ্য ম্যাট্রিক্স, এই যে কস থিটা সাইন থিটা সাইন থিটা কস থিটা যে ম্যাট্রিক্সটা আছে এটা কি অর্থোগোনাল? তো সেটাই জিজ্ঞাসা করছে। এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল কি না সেটা চেক করতে হবে। ঠিক আছে, তো কোনো ম্যাট্রিক্সকে অর্থোগোনাল তখনই বলা হবে যদি কোনো একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সঙ্গে যদি গুণ করা হয় এবং গুণফলটা যদি ইউনিট ম্যাট্রিক্স আসে তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্থোগোনাল। ঠিক আছে, এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন। এবার এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাকে অঙ্কের সুবিধার্থে এই জন্য এটাকে এ ধরে নেওয়া হয়েছে। তারপর কি করতে হবে, এ ট্রান্সপোজ করতে হবে, যেটা খুবই সহজ, আগের অঙ্কেই জানলে। এই যে সারিটা এই কলম বরাবর লিখতে হয়েছে, এই সারিটা এই কলম বরাবর লেখা হয়েছে, অর্থাৎ সাইন থিটা কস থিটা, এই দেখো সাইন থিটা কস থিটা। তো কোনো একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ করা হলো, তারপর সেই দুটোকে গুণ করতে হবে, এ এবং এটি গুণ করতে হবে, তার মানে এটা এবং এটা গুণ করতে হবে। এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স গুণ করা হচ্ছে এখানে। ঠিক আছে, তো কিভাবে গুণটা করা হচ্ছে সেটা তোমাকে ভালো করে শিখতে হবে। তো এর যে প্রথম সারি আছে আর এর যে প্রথম কলম আছে এইটা প্রথমে গুণ করে যোগ হবে। তার মানে কি, এর প্রথম এলিমেন্ট কস থিটা, এর প্রথম এলিমেন্ট কস থিটা, গুণ করলে কি হবে, কস স্কোয়ার থিটা হবে। এর দ্বিতীয় এলিমেন্ট সাইন থিটা, এর দ্বিতীয় এলিমেন্ট সাইন থিটা, গুণ করলে সাইন স্কোয়ার থিটা হবে এবং তাদেরকে যোগ করতে হবে। তারপর তো প্রথমে এই সারি এবং এই কলম হলো, তারপর এই সারির সাথে এই কলম হয়ে এই টার্মটা আসবে বা এই এলিমেন্টটা আসবে। ঠিক আছে, তো এখানে দেখো কিভাবে আসছে, এই যে কস থিটা আর এই সাইন থিটা যদি গুণ করা হয় তাহলে কি হবে, কস থিটা সাইন থিটা হবে। ঠিক আছে, তারপর প্লাস দিয়ে এই যে সাইন থিটা আর এই কস থিটা গুণ হবে, অর্থাৎ সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, তো এখানে এই দুটোকে যদি যোগ করা হয় তো এটা তো আসলে একই জিনিস, তাই না? এটাকেও সাইন থিটা কস থিটা বলতে পারি, এটা একটু আগে পরে আছে, তো এটাকে আমরা কি বলতে পারি, 2 সাইন থিটা কস থিটা, তাই না? এই জন্য এখানে হয়ে যাচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তো একই রকমভাবে এবার এই সারির সাথে এই কলমের যদি গুণ করা হয় এবং যোগ করা হয় তাহলে এটা আসবে 2 সাইন থিটা কস থিটা, এবং এই সারির সাথে এই কলম যদি গুণ করে যোগ করা হয় তাহলে আসবে এটা, অর্থাৎ কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এরপর যেটা করা হয়েছে সেটা দেখো, এই যে সাইন কস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা মানে একটা সূত্র, এটা 1 হয়। এটাকে যেমন ছিল তেমনই রাখা হয়েছে, এটাকেও যেমন ছিল তেমন রাখা হয়েছে। এখানে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এটা 1 হয়ে গেল। ঠিক আছে, তো ফাইনালি দেখা গেল এটা কোনো ইউনিট ম্যাট্রিক্স নয়। এটা যদি এইগুলো যদি 0 হতো, হ্যাঁ, যদি এরকম ম্যাট্রিক্স আসতো যে 1 0 0 1, তখন এটাকে ইউনিট ম্যাট্রিক্স বলা যেত, তখন বলা হতো যে এ ম্যাট্রিক্সটা অর্থোগোনাল। কিন্তু এক্ষেত্রে সেটা আসছে না, এখানে 0-র পরিবর্তে 2 কস থিটা সাইন থিটা আসছে। এই জন্য এখানে কী বলা হচ্ছে, নট আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ, যেটাকে আই দিয়ে চিহ্নিত করা হয়। তো এটা যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে না এই জন্যই বলা হচ্ছে সো গিভেন ম্যাট্রিক্স ইজ নট অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তো অ্যান্সার হবে কি, নো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো যে এই ম্যাট্রিক্সটা কেন অর্থোগোনাল নয় এবং অর্থোগোনাল ম্যাট্রিক্সটা আসলে কি। অর্থোগোনাল ম্যাট্রিক্স সংক্ষেপে যদি বলি, কোনো একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সঙ্গে যদি গুণ করা হয় এবং তার ফলে যদি একটা ইউনিট ম্যাট্রিক্স আসে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তখন সেটাকে বলা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এরপর 19 নম্বরে দেখো, খুবই ছোট্ট একটা প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, 3x3 অর্ডারে আছে ম্যাট্রিক্সটা, দেন i² + 2i = 2, এটা জানতে চেয়েছে। অপশন তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্সারও এমনকি তোমরা দেখতে পাচ্ছ। তো কীভাবে অ্যান্সারটা আসছে এটা বুঝতে হবে তোমাদের। তো এখানে i² + 2i যেটা জানতে চেয়েছে সেটা লেখা হয়েছে। তো i² মানে কি হবে, i হবে। ঠিক আছে, যেমন এমনি সাধারণ অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কি বলি যে 1-এর ক্ষেত্রে 1-এর স্কোয়ার মানে যেমন 1 হয়, তো সেরকমভাবেই ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে i² মানটা i হবে। ঠিক আছে, এইটুকু তোমরা মনে রাখতে পারো। আর এখানে 2i যেমন আছে 2i আছে, তো 2i এবং i যোগ করলে 3i, তো এই জন্য এখানে 3i, অপশান সি হয়ে যাচ্ছে এখানে আনসার।
এরপর 20 নম্বরে যে প্রশ্নটা আছে এটাও একটা ছোট্ট একটা প্রশ্ন। কি বলা হচ্ছে, ইফ এ ইকুয়াল টু 1001 অর্থাৎ এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স অ্যান্ড বি ইকুয়াল টু 1 2 3 4 দেন এ বি ইকুয়াল টু কত সেটা জানতে চাইছে। তো এখানে যেটা বলা হচ্ছে অ্যাজ বা যেহেতু এ ইজ অ্যান ইউনিট ম্যাট্রিক্স, যেহেতু এ হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স, এই জন্য এ আর বি গুণ করা মানে হচ্ছে আই বি গুণ করা, যার মানে বি হবে, অর্থাৎ এ বি গুণফল মানে বি যেটা হবে সেটাই হবে। ঠিক আছে, তো এই বিষয়টা সাধারণ বীজগণিতের নিয়মে যেমন হয়, যেমন ধরো 5-5-এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে কি হয়, 5 হয়। তো এরকমভাবে ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যখন ইউনিট ম্যাট্রিক্স গুণ করা হবে, এখানে যেমন বি একটা ম্যাট্রিক্স কিন্তু এ হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স, এই জন্য বি এর সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে ফাইনালি বি ম্যাট্রিক্সটাই হবে। ঠিক আছে, এরকম ব্যাপার, যেমন 5-এর সাথে 1 গুণ করলে যেমন 5 হয়, এরকমভাবেই মোটামুটি ধরে নিতে পারো। তো এখানে এই জন্য করা হলো, এ যেহেতু ইউনিট ম্যাট্রিক্স এখানে দেখাই যাচ্ছে, এই জন্য এ ইকুয়াল টু আই লেখা হয়েছে, আর কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ইউনিট ম্যাট্রিক্স গুণ করলে সেটাই থাকে। ঠিক আছে, এই জন্য বি ম্যাট্রিক্সটাই হচ্ছে এখানে আনসার 1 2 3 4। এরপর 21 নম্বরে যে প্রশ্নটা তোমরা দেখছো এখানে কি বলা হচ্ছে, ইফ এ ইকুয়াল টু 1 -1 2 3 অ্যান্ড বি ইকুয়াল টু 1 2 3 4 দেন এ বি ইকুয়াল টু কত। তো আগের প্রশ্নে যেটা দেখলাম যে এ ম্যাট্রিক্সটা যেহেতু সেখানে ইউনিট ম্যাট্রিক্স ছিল এই জন্য সহজেই বি অ্যান্সার করে দেওয়া যাচ্ছিল, কিন্তু এখানে সেটা করা যাবে না, এখানে দুটো ম্যাট্রিক্স যেহেতু আলাদা ম্যাট্রিক্স দেওয়া আছে এই জন্য এখানে গুণটা করতে হবে। তো কিভাবে গুণটা করা হচ্ছে সেটা দেখো, এ আর বি কীভাবে গুণ করা হচ্ছে। তো এ ম্যাট্রিক্স যেটা আছে সেটা এখানে বসানো হয়েছে, বি ম্যাট্রিক্স যেটা আছে সেটা এখানে বসানো হয়েছে। তারপরে নিয়মটা ভালো করে বুঝবে, এইখানে এসেই সবাই ঘাবড়ে যায়। তো এখানে কী হচ্ছে, এর যে প্রথম সারিটা আছে এই প্রথম সারির সাথে এর প্রথম কলমের যে রেসপেক্টিভ যে এলিমেন্ট আছে তাদের গুণ করে যোগ হবে। ঠিক আছে, অর্থাৎ এর যে প্রথম এলিমেন্ট 1, এর প্রথম এলিমেন্ট 1 আর 1 গুণ হলো, প্লাস দিয়ে এর দ্বিতীয় এলিমেন্ট -1, এর দ্বিতীয় এলিমেন্ট 3, এই জন্য -1 3। ঠিক আছে, তারপর এই সারিটা একই থাকবে, এই সারিটার সাথে এই কলমের গুণ হবে। ঠিক আছে, তো এখানে কি আছে, এর প্রথমে 1 আছে, এখানে প্রথমে 2 আছে, এই জন্য দেখো 1 × 2, তারপর প্লাস দিয়ে এর দ্বিতীয় -1 আছে, এখানে 4 আছে, এই জন্য -1 4। ঠিক আছে, তো এইভাবে এই পুরোটা একটা এলিমেন্ট। ঠিক আছে, আবার এদিকে এই পুরোটা একটা এলিমেন্ট পরবর্তী স্টেপে যেটা দেখছো। তারপরে এবার কি হবে, এই সারিটাকে ধরতে হবে। ঠিক আছে, তো এই সারিটাকে যদি আমি ধরি তো সেক্ষেত্রে তোমরা দেখো কিভাবে হচ্ছে। তো এবার এই সারিটার সঙ্গে এবার এই কলমের গুণ হবে ওরকম করেই, অর্থাৎ 2 এবং 1 গুণ করা হবে, এই দেখো 2 এবং 1 গুণ করা হয়েছে, তারপর প্লাস দিয়ে 3 এবং 3 গুণ করা হবে একই রকমভাবে, তারপর এর সঙ্গে এই সারিটার গুণ হবে। ঠিক আছে, অর্থাৎ 2 এবং এখানকার 2 এবং এখানকার 2 গুণ করলে 2 × 2, আর এখানকার 3 আর এখানকার 4 গুণ করলে 3 × 4। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, যে প্রথমে এই সারির সঙ্গে এই কলম একবার, তারপর এই সারির সঙ্গে এই কলম একবার, তো দুটো এলিমেন্ট এখানে আসবে, তারপর এই রোয়ের সঙ্গে এই কলম একবার, এটা আসবে, তারপর এর সাথে এটা করে এটা আসছে। ঠিক আছে, এরপর ক্যালকুলেশনটা একটু দেখে নাও। এখানে এই যে 1 × 1 মানে 1, আর এখানে -1 × 3 মানে -3, তো এখানে 1 - 3 মানে কি -2 হবে, তো এই জন্য কী হয়ে যাচ্ছে, এটা -2, অর্থাৎ এইটুকু ক্যালকুলেশন করে আসছে এটা। একই রকমভাবে এইটুকু ক্যালকুলেশন করলে এখান থেকে যেটুকু আছে এইটা ক্যালকুলেশন করলে আসবে এটা। তো এখানেও দেখো 1 × 2 মানে 2, আর -1 × 4, অর্থাৎ 2 - 4 মানে এটাও -2 আসবে, এই জন্য -2। তারপর এখানে 2 × 1 মানে 2, প্লাস 3 × 3 অর্থাৎ 9। ঠিক আছে, তো 2 আর 9 যোগ করলে হচ্ছে 11, এখানেও তাই, 2 × 2 মানে 4, আর 3 × 4 = 12, 4 আর 12তে যোগ করলে 16। ঠিক আছে, তো এটাই হচ্ছে এ বি এর গুণফল, তো এটাই হচ্ছে এখানে আনসার। এরপর 22 নম্বর প্রশ্নটা দেখো, ডিটারমিনেন্ট থেকে একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, এ ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তারপর এই যে ডিটারমিনেন্টটা জানতে চেয়েছে, অর্থাৎ এই ডিটারমিনেন্টের সাথে এর কোনো একটা সম্পর্ক আছে, এখান থেকে মডিফিকেশন করে এটাকে নিয়ে আসা যাবে। তো কিভাবে এটা নিয়ে আসা হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। তো এখানে অপশান অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, তো আমি অঙ্কটা কিভাবে করা হচ্ছে সেটা একটু বুঝিয়ে দিই, এখানে নতুন কিছু তোমরা এখানে শিখতে পারবে। তো প্রথমত এই স্টেপ থেকে এই স্টেপটা কিভাবে আসছে এটা ভালো করে বুঝতে হবে তোমাদের। তো এর যে প্রথম সারিটা দেখো 1AB,
এটাই দেখো এর প্রথম কলাম হয়ে গেছে 1AB। এর যে দ্বিতীয় সারি 1BC এটা দ্বিতীয় কলাম হয়ে গেছে। এর তৃতীয় সারি 1CA এর তৃতীয় কলাম হয়ে গেছে। অর্থাৎ এই ডিটারমিনেন্টের প্রতিটা সারিকে এর প্রতিটা কলাম বরাবর লেখা হয়েছে। তো এটা হচ্ছে ডিটারমিনেন্টের একটা রুল, ঠিক আছে, যে কোনো একটা ডিটারমিনেন্টের সারিগুলোকে যদি কলাম বরাবর লেখা যায় তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না। তার পরবর্তী স্টেপে কি করা হয়েছে দেখো, এর আর এর মধ্যে কি পার্থক্য আছে। দেখো এই দুটো সারি, এই যে 1 1 1 আর ABC, এরা পরস্পর ইন্টারচেঞ্জ করে গেছে, তাই না? অর্থাৎ এটা এখান থেকে এখানে এসছে, আবার এদিকের এটা এখান থেকে উপরে গেছে, ABCটা উপরে চলে গেছে, 1 1 1টা মিডিলে চলে এসছে। তো এটা আর একটা রুল তোমরা মনে রাখবে যে কোনো ডিটারমিনেন্টের পাশাপাশি দুটো সারি বা দুটো কলম যদি ইন্টারচেঞ্জ করে, পরস্পর স্থান বদল করে, তাহলে একটা মাইনাস আসবে, ঠিক আছে। সংক্ষেপে এটা মনে রাখবে, এটাই তোমাদের জন্য সুবিধা। তার পরবর্তী স্টেপে একই ধরনের কাজ করা হয়েছে। তারপর এই দুটো স্টেপের মধ্যে ইন্টারচেঞ্জ করা হয়েছে। ভালো করে খেয়াল করো যে BCA যেটা শেষে ছিল সেটা মিডিলে আসছে, আর 1 1 1 যেটা মিডিলে ছিল সেটা শেষে আসছে। তো এই জন্য এখান থেকে যখন ইন্টারচেঞ্জ করছে যার ফলে আরও একটা মাইনাস আসবে, আর একটা মাইনাস অলরেডি আছে। তো দুটো মাইনাস যদি পরপর আসে তো প্লাস হয়ে যাবে, এই জন্য এখানে আর দেখো মাইনাস নেই। তো এটা আবার এ দিয়েই তো এটা শুরু হলো, এটা তো এ ম্যাট্রিক্সটাকে মডিফিকেশন করেই তো এটা আসলো। আর এইটাই দেখো প্রশ্নে জানতে চেয়েছিল যে ABC BCA 1 1 1 এর ভ্যালুটা কত। এখানে দেখো ABC BCA 1 1 1 এটা ইকুয়াল টু কত সেটাই জানতে চেয়েছিল, তাহলে সেটা ইকুয়াল টু কী হবে, A হবে, ঠিক আছে। তো অপশান বি তোমরা এখানে একবার দেখে নিতে পারো, অপশান বিতে A আছে, তো অপশান বি A হবে এখানে রাইট আনসার, ঠিক আছে। তারপর 23 নম্বর প্রশ্নটা দেখো, এখানে যেটা বলা হচ্ছে দ্য ভ্যালু অফ, এখানে যে ডিটারমিনেন্টটা আছে 0A - B - A 0 - C, তারপর BC 0। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, তো এখানে অ্যান্সার অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 0 হবে। তো এটা একটা শর্টকাট বলা যেতে পারে। শর্টকাটটা হচ্ছে যে কোনো ডিটারমিনেন্টের যদি এই যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি 0 থাকে, তিনটে বা দুটো যাই হবে না কেন, সেগুলো যদি 0 থাকে তাহলে সেটার অ্যান্সার 0 হবে। আর তাছাড়া তুমি এমনি নর্মাল যে নিয়মে আগে যেগুলো শেখানো হয়েছে এক্সপ্যান্ড করে, প্রথম সারি সাপেক্ষে এক্সপ্যান্ড করেও তুমি দেখতে পারো, সেক্ষেত্রেও 0 আসবে, ঠিক আছে। তো এখানে শর্টকাটটা আমি বলে দিলাম, এই জন্য এখানে বড় করে আর করা হয়নি। তো কোনো একটা ডিটারমিনেন্টে যদি ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো সব 0 থাকে তখন তার ভ্যালু অবশ্যই 0 আসবে, তার কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। এরপর 24 নম্বর প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, ইফ A - B 2A + C 2A - B 3C + D ইকুয়াল টু -1 5 0 13, দেন দ্য ভ্যালু অফ A B C অ্যান্ড D রেসপেক্টিভলি আর। অর্থাৎ এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে A B C এবং D এর ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। তো এটা করার জন্য মেনলি যেটা করতে হবে, এখানকার প্রথম যে এলিমেন্ট A - B, এখানকার প্রথম এলিমেন্ট -1, অর্থাৎ A - B ইকুয়াল টু -1, এটা একটা ইকুয়েশন পাওয়া যাবে। আবার এখানে কি আছে 2A + C, এখানে আছে 5, তাহলে 2A + C ইকুয়াল টু 5, এটা একটা ইকুয়েশন আসবে। আবার এখান থেকে এটাকে যদি কম্পেয়ার করা হয় তাহলে 2A - B ইকুয়াল টু 0, এখান থেকে একটা ইকুয়েশন পাবে। আবার এখান থেকে 3C + D ইকুয়াল টু 13, অর্থাৎ 3C + D ইকুয়াল টু 13। তো এই চারটে ইকুয়েশনকে ব্যবহার করে তোমাদের A B C এবং D এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তো তোমরা নিজেরা এটা একটু ট্রাই করবে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো। তারপর A B C এর কী ভ্যালু আসছে সেটা দেখে তোমরা কোন অপশানটা আনসার হবে সেটা অবশ্যই কমেন্ট করবে। এগুলো হচ্ছে A B C D এরকম করে চারটে ভ্যালু পরপর আছে। তো আশা করছি তোমরা অনেকে এটা আনসার করতে পারবে। তো অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই এটা আরও ডিটেলসে করিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই থাকছে। তো এরপরে এই চ্যাপ্টার থেকে আরও অনেক প্রশ্ন আছে যেগুলো পরবর্তী পার্টগুলোতে আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।